আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। তো এই পরীক্ষায় বাংলা ব্যাকরণে 30 মার্কসের এমসিকিউ রয়েছে। এমসিকিউ 30 এর মধ্যে 30 কিভাবে পাওয়া যায় সেই ট্রিক্সটা আজকে তোমাদের শেয়ার করব। তো প্রথমে আমরা দেখব বাংলা ব্যাকরণে মোট কয়টা টপিক রয়েছে। বাংলা ব্যাকরণে মোট টপিক রয়েছে 43টা। এর মধ্যে সব টপিক গুরুত্বপূর্ণ না। যেমন তোমাদের ব্যাকরণ বোর্ড যে বইটা রয়েছে সেখানে পরিচ্ছেদ 1 থেকে পরিচ্ছেদ 4 পর্যন্ত তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। এই 4টা টপিক থেকে খুবই রেয়ার প্রশ্ন হয়, তাই এই 4টা টপিক তোমাদের পড়তে হবে না। বাকি যে টপিক গুলা রয়েছে যেমন পরিচ্ছেদ 5 থেকে পরিচ্ছেদ 43 পর্যন্ত এইগুলা তোমাদের পড়তে হবে। এখন আমরা কিভাবে পড়ব এবং কিভাবে পড়লে আমরা এমসিকিউ 30 এর মধ্যে 30 পাবো সেই ট্রিক্সটা নিয়ে আলোচনা করব। ট্রিক্সটা হচ্ছে 30 এর মধ্যে যদি তুমি 30 পেতে চাও তাহলে তোমাকে সবার আগে যে কাজটি করতে হবে, অর্থাৎ প্রথম কাজটি হচ্ছে তোমাকে বোর্ডের যে কোয়েশন গুলা বা প্রশ্নগুলা আছে সেগুলা আগে পড়ে নিতে হবে। সেক্ষেত্রে তোমাকে মিনিমাম বিগত 5 বছরের যে 9টি বোর্ডের প্রশ্ন রয়েছে সেগুলা একদম ধুমাইয়া পড়ে নিতে হবে। এরপরে দ্বিতীয় কাজটি হচ্ছে তোমাকে বোর্ড প্রশ্নগুলা ব্যাখ্যা সহ পড়ে নিতে হবে। তারপরে 3 নাম্বার কাজ হচ্ছে তোমাকে প্রশ্ন রিলেট করে করে পড়তে হবে। আচ্ছা বন্ধুরা, কিভাবে তোমরা প্রশ্ন রিলেট করে পড়বে এটা আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে তুমি জেনে নাও এই 3টা কাজ যদি তুমি করো তাহলে আশা করি তুমি 30 এর মধ্যে 30 পাবে। তো বন্ধুরা, তোমাদের এই 3টা কাজ মিলেই হচ্ছে আজকের বাংলা ব্যাকরণের যে 30 মার্কস তুমি কিভাবে পাবে, এটাই হচ্ছে তোমার একটা গোপন ট্রিক্স। আবারও আমি বলে দিচ্ছি, ট্রিক্সটা হচ্ছে প্রথম তোমাকে বোর্ডের প্রশ্ন পড়ে নিতে হবে, তারপরেরটা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ পড়ে নিতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নগুলা রিলেট করে করে পড়তে হবে। এখন বন্ধুরা, কিভাবে পড়বে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে এখন ভিডিওটা দেখবে। প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? আচ্ছা বন্ধুরা, তার আগে দেখো এই প্রশ্নটা কোন কোন বোর্ড পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা এসেছিল 2024 সালের ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। তো বন্ধুরা, যেই প্রশ্নটা 2024 সালে এসেছিল সেই প্রশ্নটা একই সাথে পরের বছর আবার রিপিট হয়েছে, তাও দিনাজপুর বোর্ডে 2025 সালে। তাহলে দেখছো বন্ধুরা, এই প্রশ্নটা যারা একবার পড়েছে তারা নেক্সট ইয়ারে এই প্রশ্নটা হুবহু রিপিটেড পেয়েছে। 9টি বোর্ডের মধ্যে তুমি যদি বোর্ডের একটা প্রশ্ন পড়ো তাহলে যে কোনো পরীক্ষায় বাকি যে বোর্ডগুলো আছে সেইগুলা যখন তুমি পরীক্ষা দিতে যাবে যেভাবেই হোক তোমার কমন পড়বে, সরাসরি কমন পড়বে। ধরো এই 24 সালে প্রশ্নটা তুমি যদি পড়তে তাহলে 25 সালে আসা এই প্রশ্নটা তোমার কমন পড়তো, রাইট? আবার এই 25 সালের এই প্রশ্নটা তুমি যদি পড়ো সেটা 26 সালে যে কোনো পরীক্ষায় চলে আসতো। এনিওয়ে, এখন কথা হচ্ছে এই 25 সালের প্রশ্নটা যদি 26 সালে এসে থাকে তাহলে এই 26 সালের প্রশ্নটা 27 সালে যে কোনো পরীক্ষায় চলে আসবে। এখন বন্ধুরা, বোর্ডের একটা প্রশ্ন তুমি যদি পড়ো তাহলে সেই প্রশ্নটা কিভাবে তোমার পরীক্ষায় রিপিটেড হচ্ছে তা আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, যদি একটা বোর্ডের প্রশ্ন তুমি পড়ো তাহলে সেই প্রশ্নটা তোমার কিভাবে সরাসরি অন্য পরীক্ষাগুলোতে কমন পড়বে এবং কমন চলে আসবে। এখন আমরা প্রশ্নটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? এখন আমি তোমাদেরকে ট্রিক্সটা বলেছিলাম, এই ট্রিক্সটার মধ্যে 3টি কাজ ছিল। প্রথম কাজটি ছিল কি? বোর্ডের প্রশ্নগুলা তোমাকে পড়ে নিতে হবে। তারপরের কাজটি ছিল কি? বোর্ডের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ তোমাকে পড়তে হবে। এরপরে লাস্ট যে কাজটি তোমাকে করতে হবে, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার যে কোনো পরীক্ষার জন্য, সেটা হচ্ছে প্রশ্ন রিলেট করে করে পড়তে হবে। এখন কথা হচ্ছে, আমরা বোর্ডের প্রশ্নগুলা সবাই চিনি এবং সবাই জানি কিভাবে পড়তে হবে। বোর্ডের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ কিভাবে পড়তে হবে সেটাও আমরা জানি, কিন্তু
প্রশ্ন হচ্ছে রিলেট করে করে কিভাবে প্রশ্ন পড়তে হয় সেটা আমাদের অনেকেরই জানা নেই। তাই আজকে আমি এইটা নিয়ে একদম ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে প্রশ্ন রিলেট করে করে পড়তে হয় এবং রিলেট করে করে পড়লে তোমার যে কোনো পরীক্ষায় কিভাবে এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়বে। তো চলো বন্ধুরা আমরা আলোচনায় যাই। প্রশ্নটা ছিল বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বন্ধুরা আমি বলেছিলাম প্রশ্ন থেকে রিলেট করে করে কিভাবে পড়বে। তাহলে এই প্রশ্ন থেকে কিভাবে রিলেট করে পড়বে আমি সেটা তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। আমরা একটা প্রশ্ন পড়লাম, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে মোট কতটি? 37টি। আমরা সবাই এটা জানি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি বা ধ্বনিমূল রয়েছে 37টি। এই মৌলিক ধ্বনির সাথে তোমাকে প্রশ্নগুলা রিলেট করে করে পড়তে হবে। কিভাবে রিলেট করে পড়বে দেখো, এই মৌলিক ধ্বনি থেকে তুমি এইটার সাথে রিলেট করে পড়বে স্বরধ্বনি, তারপরে পড়বে ব্যঞ্জন ধ্বনি। এই মৌলিক ধ্বনির সাথে স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জন ধ্বনি কয়টি, এটাও তোমাকে পড়তে হবে। আমরা সবাই জানি মৌলিক ধ্বনি রয়েছে 37টি। এই 37টির মধ্যে রয়েছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এই জন্যে এই মৌলিক ধ্বনির সাথে তোমাকে প্রশ্ন রিলেট করে পড়তে হবে। অর্থাৎ তুমি যখনই ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটা পড়বে তখনই মৌলিক ধ্বনির সাথে এইগুলা তুমি রিলেট করে পড়ে নেবে। আমরা জানি স্বরধ্বনি রয়েছে মোট কতটি? 60টি। ব্যঞ্জন ধ্বনি রয়েছে মোট 30টি। এই দুইটা মিলেই হচ্ছে মোট 37টি। তাহলে বন্ধুরা একটা প্রশ্ন থেকে তুমি কিভাবে অন্য প্রশ্ন রিলেট করে পড়বে আমি সেটা তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিলাম। তোমরা অন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলা ঠিক এভাবে রিলেট করে করে নেবে। বন্ধুরা এইভাবে তুমি যখন একটা বোর্ডের প্রশ্ন পড়তে যাবে তখন যে আদার্স যে তথ্যগুলো রয়েছে ঠিক এভাবেই তুমি রিলেট করে পড়ে নেবে। তাহলে তোমার অনেক পড়া কমিয়ে আসবে, পড়া অনেক গুছানো হয়ে যাবে, একই সাথে তোমার বোর্ডের প্রশ্ন পড়া হয়ে যাবে। আচ্ছা এখন চলো বন্ধুরা আমি নেক্সট যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের কিছু প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখিয়ে দেই কিভাবে তুমি রিলেট করে করে প্রশ্ন পড়ে সহজে পড়া কমিয়ে আনতে পারো, অনেক বেশি পড়তে পারো, অনেক বেশি তোমার শিক্ষা হতে পারে। এখন আমরা অন্য একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটা এসেছিল 2023 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। একই সাথে 23 সালে যেই প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ডে সেই প্রশ্নটি 2025 সালে একইভাবে চট্টগ্রাম বোর্ডে আবার এসেছিল। 2025 সালে চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটি এসেছিল ঠিক একইভাবে একই সালে কুমিল্লা বোর্ডেও সেই প্রশ্নটা আবার চলে আসছে। 25 সালে একটা বোর্ডে এসেছে, আবার 25 সালে আরেকটা বোর্ডে এসেছে। 2023 সালে চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা এসেছিল অর্থাৎ 2023 সালে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল 2025 সালে সেটা গিয়ে চট্টগ্রাম বোর্ডে এসেছে। আবার 9টি বোর্ডের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে যে এসেছে তা নয়, কুমিল্লা বোর্ডেও 25 সালে এই প্রশ্নটা একইভাবে এসেছিল। এখন কথা হচ্ছে বন্ধুরা এই প্রশ্নটা শুধুমাত্র একটা বোর্ড পরীক্ষায় আসে নাই, এই প্রশ্নটা একাধিকবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। এখন আমরা প্রশ্নটা সম্পর্কে জানবো। প্রশ্নটা ছিল ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? এটাই হচ্ছে প্রশ্ন, যেটা পরপর 23 সালে এসেছে, 25 সালে এসেছে, আবার কুমিল্লা বোর্ডে 25 সালে এসেছে। এই প্রশ্নটার সাথে কিভাবে তুমি অন্যান্য তথ্য রিলেট করে পড়বে সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? তো বন্ধুরা এই বোর্ড প্রশ্নটার সাথে কিভাবে তুমি অন্যান্য তথ্য এবং অন্যান্য প্রশ্ন রিলেট করে পড়বে এখন আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কমবে সবাই জানি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। আমরা তো সবাই জানি এটাকে অনুবর্ণ বলে, যেটা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ বা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। এখন এই ব্যঞ্জন বর্ণ এই প্রশ্নটি আমরা পড়লাম, এই ব্যঞ্জন বর্ণের সাথে আমরা কিভাবে আরো তথ্য রিলেট করে পড়বো সেটা এখন তোমরা দেখবে। এই ব্যঞ্জন বর্ণের সাথে যেটা আছে আমরা তো ব্যঞ্জন বর্ণ সবাই জানি, আমরা এখন জানবো বর্ণ। এই বর্ণ টপিকের মধ্যে অনেক কিছুই রয়েছে যা আমরা এই প্রশ্নের সাথে রিলেট করে পড়লে অনেক পর আমাদের কমিয়ে আসবে। যেমন বর্ণ, এইখান থেকে আমরা বর্ণ শিখবো। মোট বর্ণ রয়েছে 50টি। তারপরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে বন্ধুরা বর্ণ আমরা শিখলাম
ব্যঞ্জন বর্ণ শিখলাম, তারপরে স্বরবর্ণ শিখলাম। তো আমি তোমাদেরকে আরো দুই একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি কিভাবে রিলেট করে করে পড়বে। তো চলো আমরা সেই প্রশ্নটা একটু দেখে নেই। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো 2023 সালে দিনাজপুর বোর্ডে একটি প্রশ্ন এসেছিল। আমি 2023 সালের দিনাজপুর বোর্ডের এই প্রশ্নটার সাথে কিভাবে রিলেট করে পড়তে হবে সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা ছিল, নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? এটা যুক্ত বর্ণ টপিক থেকে এসেছে। এটা আমরা সবাই জানি যুক্ত বর্ণ হচ্ছে দুই প্রকার। এটা আমি তোমাদেরকে অ্যান্সার এখানে দেই নাই, তোমরা অ্যান্সারটা দেখে নিও। এখানে আমি তোমাদেরকে মূল টপিকটা নিয়ে আলোচনা করছি। মূল টপিকটা কিভাবে আমরা একটা প্রশ্নের সাথে রিলেট করে পড়ব, তো এটার সাথে আমরা কিভাবে রিলেট করে পড়ব, এটার মেইন টপিক হচ্ছে যুক্ত বর্ণ। এইখান থেকে আমরা যেটা শিখবো বা রিলেট করে পড়বো সেটা হচ্ছে যুক্ত বর্ণ কত প্রকার এবং প্রতিটা প্রকারভেদের উদাহরণ, এটা আমরা শিখে নেব। তো আমরা সবাই জানি যুক্ত বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। দুঃখিত বন্ধুরা, আমি প্রথমেই অস্বচ্ছ যুক্ত বর্ণ লিখে নিয়েছি। তো প্রথমে হবে স্বচ্ছ যুক্ত বর্ণ আর এরপরে হবে অস্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ যুক্ত বর্ণটা তোমাদেরকে শিখে নিতে হবে, তারপরে অস্বচ্ছ যুক্ত বর্ণটা তোমাদেরকে এই প্রশ্নের সাথে শিখে নিতে হবে। ধ্বনি ও বর্ণ নিয়ে আমি ইউটিউবে একটি ক্লাস আপলোড দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমি এই ক্লাসের সাথে, অর্থাৎ এটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের সেই ক্লাসটার লিংক দিয়ে দেব, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। তো এরপরে যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। কি ছিল প্রশ্নটা? চলন্ত ট্রেন, এ বাক্যে চলন্ত শব্দটি কোন বিশেষণ? ট্রেন হচ্ছে একটি বিশেষ্য পদ, আমরা সবাই জানি বিশেষ্য পদ ইংরেজিতে হচ্ছে নাউন। ইংরেজিতে যেটা নাউন, বাংলাতে সেটা হচ্ছে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ হচ্ছে এখানে ট্রেন, কোনো কিছুর নাম হলেই সেটা নাউন বা বিশেষ্য পদ। তো ট্রেন হচ্ছে একটি নাম, এখানে একটি যানবাহনের নাম হচ্ছে ট্রেন, এটি একটি বিশেষ্য পদ। আর এই চলন্ত ট্রেনকে মডিফাই করেছে, বিশেষিত করেছে, যার জন্য এখানে এই চলন্ত হচ্ছে একটি বিশেষণ। কিন্তু এটা কোন ধরনের বিশেষণ, এই প্রশ্নে এটা জানতে চেয়েছে। এইখানে তোমরা উত্তরটা তো সবারই জানা আছে মোটামুটি, এটা হচ্ছে একটি অবস্থাবাচক বিশেষণ। এইখানে তোমরা কিভাবে রিলেট করে পড়বে? ধরো এই টপিকটার নাম হচ্ছে, যখন তুমি এই প্রশ্নটা পড়তে যাবে ঠিক তখনই তুমি বিশেষণের সাথে যেটা রিলেট করে পড়বে সেটা হচ্ছে বিশেষণ কি, এটা তোমাকে রিলেট করে পড়তে হবে। তারপরে বিশেষণ কত প্রকার, এইটা তোমাকে রিলেট করে পড়ে নিতে হবে। তারপরে বিশেষণের যে প্রকারভেদ গুলা রয়েছে সেখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে, তাই তোমাকে এর যে প্রকারভেদ গুলা রয়েছে সেগুলা তোমাকে শিখতে হবে। যেমন পূরণবাচক, অবস্থাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, বর্ণনাবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ। তো এগুলা তোমাকে সংজ্ঞা খুব মুখস্থ করতে হবে না, সংজ্ঞাটা জাস্ট তুমি বুঝে নেবে কি বলছে, অর্থাৎ পূরণবাচক বলতে কি বোঝায়। তারপরে তার যে উদাহরণগুলো রয়েছে সেগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। তো এই প্রশ্নের সাথে কিভাবে তুমি রিলেট করে অন্যান্য প্রশ্ন পড়বে সেটা আমি তোমাকে খুব স্মুথলি দেখিয়ে দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে প্রি টেস্টের আগে বা যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা যেটা করবে, বোর্ডের প্রশ্নগুলা বের করবে, বোর্ডের প্রশ্নগুলা বের করার পর এগুলা তুমি ধুমাইয়া পড়বে। আর তুমি সবচেয়ে বেশি যেটা করবে, প্রশ্ন রিলেট করে করে পড়বে। দেখো একটা প্রশ্ন তুমি পড়া, সেইখান থেকে তুমি শিখলা বিশেষ্য পদ, বিশেষ্য পদের ইংরেজি কি নাউন, বা নাউন অর্থ হচ্ছে বিশেষ্য পদ। তারপরে তোমাকে এইটা পড়তে হবে, অর্থাৎ এই চলন্ত এটা কি, এইটা হচ্ছে একটি বিশেষণ পদ, এটা হচ্ছে একটি বিশেষ্য পদ। আর বিশেষ্য পদকে বিশেষণ পদটা বিশেষায়িত করেছে, তাহলে কোন বিশেষণ দ্বারা এটা বিশেষিত হয়েছে। তারপরে এখান থেকে তুমি পড়বে বিশেষণ কি, এটা তুমি খুবই সিম্পলি এটার সাথে তুমি রিলেট করে পড়লে তোমার শিক্ষা হয়ে যাবে। বিশেষণ কত প্রকার সেটাও তোমার শিক্ষা হয়ে যাবে। প্রতিটা প্রকারভেদের সংজ্ঞাটা বুঝে নিতে হবে, উদাহরণগুলা তোমাকে শিখতে হবে। তাহলে তুমি বুঝতে পেরেছো কিভাবে একটি প্রশ্নের সাথে রিলেট করে করে পড়লে কতগুলা পড়া, কতগুলা টপিক, কতগুলা প্রশ্ন তোমার একসাথে পড়া হয়ে যাবে, শিক্ষা হয়ে যাবে। আশা করি তোমরা সহজে এটা বুঝতে পেরেছো। আচ্ছা ধরো তুমি এখন কোন বই থেকে পড়বে বা কোথায় থেকে পড়বে সেটা বুঝতে পারছো না, তো আমি তোমাদেরকে বলি, তোমাদের বোর্ডের যে মূল ব্যাকরণ বইটা রয়েছে এই বইটা থেকে শুধু বিশেষণ যে টপিকটা রয়েছে ওই টপিকটা তুমি কমপক্ষে 2 থেকে 3 দিন শুধু ভালো করে পড়বে। কোনটা কোন বিশেষণ, কোনটা কোন বিশেষণের উদাহরণ সেটা ভালো করে পড়তে হবে। আচ্ছা বলো তো বন্ধুরা, এভাবে যদি তুমি পড়ো কেন তুমি এমসিকিউ 30 এর মধ্যে 30 পাবে না?
অবশ্যই তুমি এভাবে পড়লে 30-এর মধ্যে 30 পাবে। সো এই ট্রিক্সটা হচ্ছে একটি গোপন ট্রিক্স যা তোমাদের জন্য খুবই কার্যকরী। নিজের পড়ালেখায় এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু অর্জন করবে। তো আজকের ক্লাসটা ছিল এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। এভাবে তোমাদের বিষয়ভিত্তিক তথা পড়ালেখার যত গাইডেন্স রয়েছে সেগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব ইউটিউবে, সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর নোটিফিকেশন পেয়ে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে ঘরে বসে ক্লাসগুলো দেখতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।